মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন তার দফতর থেকে তার দেশের তরফ থেকে বাংলাদেশের কঠিন সংকট নিরসনে যা কিছু করার সুযোগ আছে তিনি দ্রুততর সময়ের মধ্যে সেটা করবেন। হ্যাঁ, এটা দারুণ আশাবাদী বটে, কিন্তু প্রশ্ন হলো যেখানে একটি টার্মিনাল বিকল হলেই গ্যাস সংকটে নাজেহাল হতে হয়, সেখানে তো প্রশ্ন ওঠে নিজ দেশে জ্বালানি নিরাপত্তা নিয়ে। মালয়েশিয়া না হয় এবার সহায়তা করলো, কিন্তু এরপর সংকট তৈরি হলে কে এগিয়ে আসবে? আমরাই বা এমন স্বপ্ন কতটা দেখতে পাচ্ছি যে অন্যের সংকটে আমরা এগিয়ে আসব? সমস্যাটা আসলে কোথায়? আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং আছেন বাংলাদেশ পেট্রোলিয়াম অয়েল ট্যাঙ্কার্স ওনার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার তোফায়েল কবির খান। আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, শুরুতে আপনার একটা মতামত নিতে চাই, কারণ গতকালই আমরা বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন, হিসেব দিচ্ছিলেন যে কি পরিমাণ আমদানি করতে হয়েছে, কত বিলিয়ন ডলারের আমদানি করতে হয়েছে আসলে তেল। তিনি বলছিলেন যে বেসরকারি খাতে এতদিন ধরে বিগত সময়ে যারা ব্যবসা করেছিলেন 56,000 কোটি টাকা ফাঁকি রেখে তারা পালিয়েছেন, সেই দায়ও সরকারকে মেটাতে হচ্ছে। তার মানে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় সমস্যার কথা তিনি বলছেন আর্থিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পলিসিগত দুর্বলতাও রয়েছে, যেটা আর্থিক ব্যাপারটাকেও ছাপিয়ে যায়। অনেকে এটা বলেন। আপনার আসলে দৃষ্টিকোণ থেকে সমস্যাটা কোথায়, পলিসিতে নাকি অর্থ কষ্টে আছে আমরা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখন বাংলাদেশের বিদ্যুৎ বা জ্বালানি বলি, এটা যে সমস্যাগুলো দেখছি এখন, এটা হচ্ছে পূর্ববর্তী কাজের কনসিকুয়েন্স, ফলাফল। অর্থাৎ বিগত সময়গুলোতে, আমি বিগত যদি 16 বছর বলি বা 12 বছর বলি বা 24 বছর সময় বলি, এই সময়ে যদি আমরা সাস্টেনেবল এনার্জি এন্ড পাওয়ার সেক্টর এই জিনিসটাকে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় বিষয় বা প্রয়োজনীয় পদক্ষেপগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারতাম, তাহলে আজকে কিন্তু আজকের চিত্রটা ভিন্ন হতে পারত। কাজে আজকে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো পূর্ববর্তী কাজের কনসিকুয়েন্সেস, এবং এখন নতুন করে যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়, এর সুফল আসতে অনেকটা সময় লাগবে। এখন আমরা ধরুন বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রি ওনার্স যারা আছেন, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, তারা বলছেন যে গ্যাসের সংকটে তারা তাদের ক্যাপাসিটিতে কাজ করতে পারছেন না, ক্যাপাসিটির অনেক নিচে কাজ করছেন। একইভাবে আমরা রেসিডেন্সিয়াল সেক্টরে যারা গ্যাস ব্যবহার করেন, তাদেরও একটা অভিযোগ আছে, সিএনজিতে একটা অভিযোগ আছে। আসলে এটার পেছনে যে কারণটা, সাম্প্রতিক যে কারণটা, সেটা হচ্ছে আমাদের তো নিজস্ব গ্যাস প্রোডাকশন আছে। এটা নিজস্ব প্রোডাকশন প্রায় 1700 MMCFD পার ডে, এবং এটা কিন্তু ইম্পোর্টেড এলএনজি আসে, এবং এই দুইটা মিলিয়ে প্রায় 2700 MMCFD ডেলিভারি হচ্ছে। যদিও প্রকৃত আমাদের ডিমান্ড বা প্রয়োজন ছিল হচ্ছে 4000-এর উপরে। তো সাম্প্রতিক যেটা হয়েছে, আমাদের যে দুইটা এলএনজি যেটা আছে, সামিতের যে আপনার অ্যাক্সিলারেটের যে আপনার অপারেশন ছিল, সেখানে কিছু আমি বলবো মাইনর কিছু অ্যাক্সিডেন্টের মতো হয়েছিল। এই কারণে তাদের কার্যক্রম এখন সম্পূর্ণ আপনার বন্ধ আছে। এর কনসিকুয়েন্স এখন বলতে পারেন, তাহলে আমাদের দুইটা এফএসআরইউ হচ্ছে ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট, অর্থাৎ ইম্পোর্টেড যে আমরা এলএনজিটা নিয়ে আসি, এটাকে গ্যাস বানিয়ে এটা আবার আমাদের গ্রিডে দেওয়া হয়। তো দুইটাই কিন্তু ফুল ক্যাপাসিটিতে নিয়মিতভাবে কাজ করছে। আমাদের কিন্তু ব্যাকআপ কোনো ক্যাপাসিটি বা অল্টারনেটিভ কোনো এফএসআরইউ কিন্তু আমাদের নাই। অর্থাৎ আমরা কিন্তু প্রায় আবার শুনি, সামুদ্রিক পরিবেশটা যদি উত্তাল থাকে, অর্থাৎ বৈরী আবহাওয়া থাকে, ওই সময় কিন্তু আমরা একটা সমস্যার সম্মুখীন হই, কারণ এফএসআরইউ ঠিক মতো অপারেট করতে পারে না, ওই সময় বন্ধ রাখতে হয়। তাহলে এখন এই যে সাম্প্রতিক একটা গ্যাসের সংকট দেখা দিচ্ছে, এটা আমরা বিভিন্ন দিক থেকে, ইন্ডাস্ট্রি বলি, সিএনজি বলি, রেসিডেন্সিয়াল সেক্টর থেকে বলি, তো এটার একটা কারণ আমাদের এখন ব্যাকআপ কোনো এফএসআরইউ নাই, যেটা হওয়া উচিত ছিল। কারণ একটা এফএসআরইউর যে আমরা যে এলএনজি ইম্পোর্ট করি, তার যে মূল্য, তার তুলনায় রিগ্যাসিফিকেশন কস্ট কিন্তু অনেক অনেক কম।
প্রায় 3 থেকে 5% সর্বোচ্চ হতে পারে। সো আমরা যে আসলে সাস্টেনেবল দীর্ঘমেয়াদী চিন্তা করে কোনো পরিকল্পনা প্রণয়ন করি না, এটাও তার বুঝতে একটা পারছি। আসলে আসলে এই সংকটের মধ্যে বরাবরই আমাদেরকে ঘুরতে হচ্ছে, কারণ বিগত সময়ে যখন এই সমস্যাটা হয়েছে, সেটা পলাতক সরকারের এমনও যখন হয়েছে, তারাও দোষারোপ করছিল তাদের আগের সরকারের ঝামেলার কারণে তাদেরকে পোহাতে হচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারের সময় আসলে এই ইস্যুতে তারা কতটা কনসার্ন ছিল সেটাও একটা বড় প্রশ্ন বটে। এবং এই সমস্ত চাপ আসলে বর্তমান সরকারকে এই 5-6 মাসের মধ্যেই আসলে নানামুখী বাস্তবতার মধ্যে পড়তে হচ্ছে। আমি এই জায়গা থেকে জনাব তোফায়েল কবির খান একটা বিষয়টি জানতে চাই, যারা আসলে এই অয়েল ট্যাঙ্কার ওনার আছেন এবং তারা এই বাস্তবতা কিভাবে সামলাচ্ছেন একটু বলবেন। আমরা প্রায় শুনি যে জাপান কিংবা ভিয়েতনাম দুটো দেশের রেফারেন্স দেওয়া হয় সাধারণত, যে এই দুটো দেশে আসলে এত বেশি খনিজ সম্পদশালী না, তারপরেও তারা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। আসলে আমরা কেন পারছি না? আসলে আমাদের যে এখন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে, হ্যাঁ, যে জ্বালানি যে একটা বিশাল ভয়াবহ সংকট, সেটা আপনার কল্পনা করার মতো না। আজকের দিনে স্ট্যাটিস্টিক্স হলো, আমরা যারা ইন্ডাস্ট্রি অনেকের সাথে কথা বলেছি, অ্যারাউন্ড 60% প্রোডাকশন আমাদের কমে গিয়েছে ডিউ টু গ্যাস ক্রাইসিস। এবং আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি গুলো তৈরি হয়েছে গ্যাস বেসড। এবং আমাদের যে জ্বালানির যে সংকটটা, যে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করব, আমাদের যে কুইক রেন্টাল হয়েছিল, এগুলো এই আমাদের বন্ধের মধ্যে। হ্যাঁ, তোফায়েল কবির খান, খুব সম্ভবত আপনার ওখানে টেলিভিশন কি অন করা, মানে ওই সাউন্ডটা খুব আসছে আর কি হচ্ছে। যদি আপনি পারেন ওটা একটু মিউট করে তারপর কথা বলেন। জি, এখন কি বোঝা যাচ্ছে? এখন ইকো হচ্ছে। ঠিক, আপনি বলুন, আপনি বলতে থাকুন। জি জি, আমি বলছি এখন আমাদের আজকের যে সিচুয়েশন হলো, যে আমাদের টোটাল যে ইন্ডাস্ট্রিয়াল যে একটা বেস সৃষ্টি হয়েছে বাংলাদেশে, ম্যাক্সিমামটা হলো আমাদের গ্যাস বেস দ্বারা হয়েছে। এবং আমাদের এই ইন্ডাস্ট্রির মধ্যে আপনি বলেন, আচ্ছা, আমরা একটু জনাব তোফায়েল কবির খান, আপনার যে অডিওটা সেটা একটু আমরা সংযোজন করি, একটু ঠিক করার চেষ্টা করি। এই ফাঁকে আমি একটু অধ্যাপক ইকবাল হোসেন একটা ছোট মতামত আপনার কাছ থেকে একটু নিয়ে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখন পর্যন্ত মোটা দাগে 4টা সংকটের বড় কথা বলা হচ্ছিল। তার ভিতরে একটা ছিল যে আমরা আসলে বিকল্প জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি এগুলো নিয়ে খুব একটা ভাবছিলাম না। বাইরের বিশ্বে আমরা দেখেছি তারা সৌর বিদ্যুৎগুলোকেও নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা যখন জ্বালানির কথা বলছি, আমরা আজকে এলএনজির কথা বলছি, এর আগে আমার মনে আছে আপনার সঙ্গে কথা বলছিলাম বৈশ্বিক প্রেক্ষাপটে যে সংকটটা হয়েছে সেই সংকটটা নিয়ে। কি মনে হয় আসলে বিপিআরসি যারা আসলে কাজগুলো করে থাকে, সেই বিপিআরসিকে নানামুখী প্রশ্ন করা যায় না, বা তারাও হয়তো সেই উত্তরটা দিতে পারেন না? সংকটটা তাহলে কোথায়? না, আসলে আমাদের সমস্যাটা হচ্ছে পরিকল্পনায়। সঠিক পরিকল্পনা গ্রহণ করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক আগ থেকেই। জি, আপনি যদি বৈশ্বিক প্রেক্ষাপট দেখেন, এখন যে স্ট্রং বা মিডিয়াম ইকোনমি এবং লোয়ার ইকোনমি কান্ট্রি আছে, জি, তারা কিন্তু সক্ষম হয়েছে একটা ব্যালেন্সড অর ডাইভার্সিফাইড প্রাইমারি এনার্জি মিক্স। আর হোয়ারেস বাংলাদেশে গ্যাস এবং ফসিল বেসড। আমাদের মূল ব্যর্থতা যেটা হয়েছে বিগত বছরগুলোতে, আমরা রিনিউয়েবল রিসোর্সকে কোনো কাজে লাগাতে পারিনি। আমরা আমাদের পলিসিতে হয়তোবা কিছু কথা বলেছি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা রিনিউয়েবল এনার্জি কথা বলে বাংলাদেশে মূলত হচ্ছে সোলার, তার সাথে প্লাস কিছু আসবে হচ্ছে আপনার উইন্ড, হাইড্রো আসবে। অর্থাৎ এইটাকে রিনিউয়েবল রিসোর্সকে কাজে লাগানোর ব্যতি রেখে আমরা সাস্টেনেবল আপনার কান্ট্রি বা সাস্টেনেবল ইকোনমি বা সাস্টেনেবল এনার্জি সিস্টেম কখনো পেতে পারবো না। আমি এখানে আপনাকে একটু থামাই। আমি এর পরে যখন আপনার কাছে আসবো তখন একটু জানার চেষ্টা করব যে ধরলাম আমাদের এখানে যারা গবেষণা করবে, যারা থিঙ্ক ট্যাঙ্কার, তাদের একটা ঘাটতি রয়েছে যদি আমরা ধরেও নিও, তারপর আমাদের সামনে কিছু দেশের সাফল্যের মডেল আছে, আমরা সেটাকে কেন ব্যবহার করতে পারছি না সেটা জানার চেষ্টা করব। তোফায়েল কবির খান, আপনি বলছিলেন আসলে। জি জি, আমি যে জিনিসটা বলেছিলাম, যে এই যে আমাদের পূর্ববর্তী বক্তা যে কথাটা বলে গিয়েছেন, আমাদের যে টোটাল যে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে 1956 সালে যখন আমাদের তিতাস প্রথম গ্যাস আবিষ্কার করেছে, তখন থেকে যে আমাদের পরিকল্পনা একটা বৃহৎ অভাব রয়ে গেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আজকে যে সিচুয়েশন আমাদের ক্রিয়েট হয়েছে গ্লোবালি তো ক্রাইসিস আছেই, যেমন তেলের ক্রাইসিস আছে, সবকিছু মিলে। এবং গত কয়েকদিন আগে আমি
বিপিসি থেকে কথা বলেছিলাম, প্রায় 21,000 কোটি টাকা গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে শুধু অনলি ফর তেলে। এবং অন্যান্য দেশে তো এটা একটা বিশাল ক্রাইসিস আছে, যেহেতু আমাদের একটা সারা পৃথিবীতে যুদ্ধ চলতেছে। আমাদের যে সিচুয়েশন, আমাদের যে উৎপাদনমুখী, যে আমরা যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে আমরা ডেভেলপ করলাম, এবং আমাদের যে এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলো যদি গ্যাস এবং বিদ্যুতের অভাবে যে বন্ধ হয়ে যাচ্ছে, এবং বিদ্যুৎ যেহেতু আমরা পাচ্ছি না, যেহেতু আমাদের তেলের ক্রাইসিস আছে, তারপর সবকিছু মিলে গ্যাসের ক্রাইসিস আছে, গ্যাস দ্বারা যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেটাও ঠিকমতো উৎপাদন হচ্ছে না। আমাদের যে এলএনজি দিয়ে যে গ্যাসটা আনা হচ্ছে, যে গ্যাসটা দিয়ে আমরা প্রোডাকশন করতে চাচ্ছি, এখানে দেখা যায় তৃতীয় টার্মিনালের একটা টেন্ডার হয়েছিল, সেই তৃতীয় টার্মিনালের তত্ত্বাবধায়ক সরকার এসে এই তৃতীয় টার্মিনালটা বন্ধ করে দিয়েছে। এখন যে টার্মিনাল আছে সেটা অচল হয়ে গেছে, যার ফলে এখন দেখেন একটা এই অল্প কয়টা দিনের ভিতরে, যেহেতু চিটাগাং থেকে আমাদের এলপিজিটা হচ্ছে না, মাতারবাড়ি থেকে, একটা বিশাল বড় একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এবং এইটা আসলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এই আজকে এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, ওভারনাইট এটা কিছুই হবে না। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওভারনাইটে কিছুই হবে না। আমাদেরকে বৃহৎ পরিকল্পনা নিতে হবে। আমাদের বোলাতে যে গ্যাসটা আছে, ব্যাপেক্স যে গ্যাসটা আবিষ্কার করে আছে, এই বোলার গ্যাসটাকে আমাদের ঢাকা সিটিতে এবং ইন্ডাস্ট্রিয়াল জোনে এটাকে ট্রান্সমিট করতে হবে বাই রিভার দিয়ে। 5 থেকে 7,000 কোটি টাকা নদী দিয়ে খনন করে এই পাইপলাইন দিয়ে এই তেলটা আনতে হবে। কারণ আপনি দেখেন, আমরা যে এলএনজিটা ইম্পোর্ট করি, এটা অনেক হিউজ কস্ট। একটা জাহাজ আনতে আমাদের 1320 কোটি টাকা খরচ হয়। যদি আমরা বছরে 20টা জাহাজ আনি, তাহলে আমাদের কত হাজার কোটি টাকা, 26,000 কোটি টাকা চলে যাচ্ছে। ওয়ারেজ আমাদের এই পাইপলাইনটা করলে 7 থেকে 8,000 কোটি টাকা খরচ হচ্ছে। আমরা এই গোলার বেসটাকে যদি আমরা এই বাংলাদেশে সাপোর্ট করতে পারি, 5 থেকে 7 বছর আমরা এটাকে ব্যবহার করতে পারবো। একটু জানার চেষ্টা করি অধ্যাপক ইকবাল এটা হোসেন। আমাদের পরিকল্পনার অভাব, আমাদের পরিকল্পনা, এটা একটা বেসিক আকারে একটা পরিকল্পনা নিতে হবে। আবার দেখেন, গত 17 বছর এবং 20 বছর বলেন, বাপেক্সের কোনো গ্রিল হয় নাই, যার ফলে দেখা যাচ্ছে আমাদের বলেন তিতাস গ্যাস বলেন, আমাদের বাকরাবাদ গ্যাস বলেন, যতগুলো গ্যাস ফিল্ড আছে সবগুলোর গ্যাস অলরেডি সংকুচিত হয়ে গেছে। এটা কি শুধু পরিকল্পনার অভাব বলে মনে হয় আপনার? এখানে কি সদিচ্ছার অভাব নেই? অবশ্যই সদিচ্ছার অভাব, এবং গভর্নমেন্টকে এটাকে পুরেন একটা দেশের উন্নয়ন করার জন্য জ্বালানি একটা সর্বোচ্চ প্রায়োরিটি একটা সেক্টর। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যে বললেন যে জাপানে তো গ্যাস নেই, তা জাপানে কি তারা এটা ম্যানেজমেন্ট করেছে না? তারপরে দেখা যায় ভিয়েতনাম করেছে না? বাংলাদেশেও তো এটা করা সম্ভব। একদম, আমি এই দুটো রেফারেন্সকে একটু সামনে আনতে চাই। অনেক 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 চমৎকার করে আপনি বলছিলেন অধ্যাপক ইকবাল হোসেন। দুটো বিষয় একটু বলবেন, জাপান কিংবা ভিয়েতনামের মডেল, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা? অর্থাৎ তারা জ্বালানিতে সমৃদ্ধ না হওয়ার পরে জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত করতে পেরেছে। আবার এদিকে আমরা ভোলার গ্যাস ক্ষেত্রে কথা শুনতে পাচ্ছি, যে গ্যাসটা আবিষ্কার হয়েছে বাংলাদেশের মধ্যে থাকা একটা গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা আমরা রাজধানী সাপোর্টটা পাচ্ছি না। সেখানে কিসে আমরা আটকে আছি একটু বলবেন আমাদেরকে। জি না, আসলে জাপান আর সাউথ কোরিয়া এই দুটো এক্সাম্পল আসতে পারে। তারা ফসিল ফিউয়েলে তারা রিচ না, তারা রিনিউয়েবলকে ইউজ করছে, প্লাস তাদের যে ফসিল ফিউয়েল যেটা ইউজ হচ্ছে সেটা কিন্তু মোস্টলি ইম্পোর্টেড। তাহলে ইম্পোর্ট করেও আসলে এনার্জি সিকিউরিটি মেনটেন করা যায় যদি আমরা সেইভাবে পলিসি এবং সেভাবে ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ডেভেলপ করি। এখন ধরুন বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার, এই যে আমার আজকে 2টা এলএনজি আপনার টার্মিনাল আছে, একটা এখন অপারেশনে নাই। সো সমগ্র দেশ কিন্তু ভুক্তভোগী। আমরা এখনই পরিকল্পনার অভাবটা, আমাদের থার্ড কোনো টার্মিনাল নাই, এবং একটা প্রক্রিয়াতে ছিল এবং সেটাও ক্যান্সেল করা হয়েছে। আসলে এখন যা দরকার, আমি যেটি মূল পয়েন্টে যেটা আসতে চাই, এখন সরকারের হাতে 2টা চ্যালেঞ্জ। একটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে ব্যবস্থা, যে ডিমান্ড সাইড আছে সেটাকেও মেনটেন করতে হবে, এবং ভবিষ্যতের যে এনার্জি সিকিউরিটি আমাদের, সেই দিকেও যথাযথ পদক্ষেপ নিতে হবে, রিনিউয়েবল ইনিশিয়েটিভ নিতে হবে। একইভাবে ফসিল ফিউয়েলের, আমি যদি বলি এক্সপ্লোরেশন, গ্যাস এবং তেলের এক্সপ্লোরেশন সার্ভে করতে হবে, এক্সপ্লোরেশন করতে হবে। আমাদের একটা ভালো পটেনশিয়াল আছে হচ্ছে অফশোরে। যদি ধরুন আজকে আমি কন্ট্রাক্ট করলাম এবং আজকে আমি বুঝতে পারলাম ওখানে আমার অয়েল এবং গ্যাস আছে, কাজ শুরু করলাম, তারপর ওখান থেকে গ্যাস আপনার ন্যাশনাল গ্রিডে নিয়ে আসতে 8 থেকে 10 বছর সময় লাগবে। একদম। আসলে আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে আছি অধ্যাপক ইকবাল হোসেন। আমরা আসলে দেখেছি অজস্র গুরুত্বপূর্ণ পরামর্শগুলো সামনে হাজির হয় এবং অনেক ধরনের আইডিয়াও হাজির হয়, কিন্তু সেটা তখনই হাজির হয় যখন আমরা কোনো সংকটের মধ্যে পড়ি। যখন সংকট থাকে না তখন আসলে এগুলো নিয়ে আমরা কথাও বলি না, কিন্তু আমরা দেখি যখন সংকট তৈরি হয় তখন বিশাল বড় একটা গলদ সেখানে রয়ে গেছে, যেটা কারো চোখে পড়ছে না। আমি তোফায়েল কবির খান সবশেষ পরামর্শ নিতে চাই আপনার কাছ থেকে। দেখুন, আপনারা বাংলাদেশ পেট্রোলিয়াম অয়েল ট্যাঙ্কার ওনার, এবং আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, এবং আপনারা বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মধ্যে একজন, যারা সেবা নেন।
আপনারা যদি চাপে পড়েন তাহলে দেশের মধ্যে জিডিপিতেও একটা প্রভাব পড়বে। সেই জায়গা থেকে আপনারা কতটা সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে বিইআরসি তাদেরকে চাপে রাখতে পারছেন, আপনাদের দাবির কথাটা কতটা বলতে পারছেন? আমাদের কাজটা হলো যে গভর্নমেন্ট যে তেলটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন, হ্যাঁ, এবার বিভিন্ন পেট্রোল, অকটেন, ডিজেল এবং যে এইচএফও, হ্যাঁ, সেটা আমরা খুব নিবিড় ভাবে আমরা বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন পয়েন্টে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের জাহাজ দ্বারা। এটা আমাদের কাজ, হ্যাঁ। এবং এই ক্ষেত্রে গভর্নমেন্টের 0%ও কোনো ইন্টারাপশন হচ্ছে না, আমরা কোনো স্ট্রাইকে যাচ্ছি না। গভর্নমেন্ট যখন যেভাবে বলতে সেগুলো আমরা পরিবহন করে দিচ্ছি। এটা হলো আমাদের গভর্নমেন্টকে আমরা সাপোর্ট দিচ্ছি। এই বাংলাদেশ পেট্রোলিয়াম অয়েল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন আমাদের 158টা জাহাজের মাধ্যমে বিপিসি তেলটা ইম্পোর্ট করেন, এটা আমরা দিচ্ছি। আমি আপনাকে একটা পয়েন্ট এখানে ধরিয়ে দিতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। দেখেন, বার্মাতে প্রচুর গ্যাস মজুদ আছে। সেই গ্যাসটাকে বার্মার সাথে G2G কন্ট্রাক্ট করে আমরা পাইপলাইনে, যেমন মালয়েশিয়া থেকে বার্মা আমাদের নিয়ে আনি। আমরা যদি এখানে যদি একটা আলোচনা ওই দেশটা তো করে নিজেরাই খুবই অস্থির অবস্থায় আছে, আমরা কার সাথে চুক্তি করব? বার্মা থেকে চায়নারা গ্যাস নিচ্ছে, বুঝছেন। আমরা যদি সেটাকে একটা গুড রিলেশনশিপের ভিত্তিতে, লং টার্ম পরিকল্পনার ভিত্তিতে আমাদের বর্তমান গভর্নমেন্ট যদি এটা একটা ডিসিশন নেন 2 থেকে 5 বছরের ভিতরে যদি আমরা পাইপলাইন করে আমরা যদি গ্যাসটা নিয়ে আসতে পারি, বার্মা তো আমাদের নেয়ার কাছেই, সেটাকে আমাদের ইজিলি আমরা ইউজ করতে পারি। আর যেটা বলা হচ্ছে, আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ এত বেশি না জাপান, সাউথ কোরিয়ার মতন। এটা আমাদের যে বলেছেন যে আমরা এত সাবসিডি দিয়ে আমরা কিভাবে জ্বালানি স্বচ্ছতা এখানে করব, এটা একটা বিশাল কঠিন তার একটা মানে বিষয়। আমরা আসলে অনেকগুলো সংকট চিহ্নিত করলাম, আলাপটা এভাবেই শেষ করতে পারি। আমাদের সবচেয়ে বড় অভাব ছিল একটা পরিকল্পনা, একটা পলিসির অভাব রয়েছে, আর্থিক সংকট তো রয়েছে, সদিচ্ছার অভাব রয়েছে। তারপরেও প্রত্যাশা থাকবে আপনাদের এই বক্তব্যের মাধ্যমে, বারবার আলাপ করার মাধ্যমে হয়তো পরিবর্তনটা ঘটবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে সময়টা দেওয়ার জন্য আমাকে। এবং দর্শক, আপনারা দেখছেন আমাদের সঙ্গে ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন এবং একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম অয়েল ট্যাঙ্কার ওনার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার তোফায়েল কবির খান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিস্তারিত নিয়ে।